হ্যালো স্টুডেন্টস, তোমাদের আজকে বোঝাবো অভিজ্ঞতাবাদী দার্শনিক হিসাবে লকের মতবাদ। আমরা জানি যে অভিজ্ঞতাবাদী দার্শনিক হলেন লক। এই লকের মতবাদ তোমাদের এখন একটু বোঝাবো। লকের মতের দুটো দিক আছে। তো আধুনিক পাশ্চাত্য দর্শনে প্রখ্যাত একজন দার্শনিক হলেন লক। তার বিখ্যাত গ্রন্থ এন এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থে লক তার এই অভিজ্ঞতাবাদের একটা সুসংহত রূপ দিয়েছেন। তো এই অভিজ্ঞতাবাদটিকে দুটো দিক দিয়ে আলোচনা করছেন। একটা হচ্ছে সদর্থক দিক আর একটা হচ্ছে নঙর্থক দিক। তো এই যে সদর্থক দিক ও নঙর্থক দিক, এটিকে এই আলোচনা প্রসঙ্গে বলি প্রথমেই যে সহজাত ধারণাটাকে কিন্তু তিনি এই যে নঙর্থক দিকে তিনি একদিক সদর্থক আর একটা নঙর্থক, এই দুটো দিক দিয়ে তো আলোচনা করেছেন। তো এই দুটো দিকের মধ্যে প্রথমেই সহজাত ধারণার অস্তিত্ব অস্বীকার হিসেবে কি বলেছেন একটু দেখা যাক। নঙর্থক দিক দিয়ে তিনি ডেকার্ট প্রমুখ বুদ্ধিবাদী দার্শনিকদের সহজাত ধারণার কিন্তু তীব্র সমালোচনা করেছেন। এই তীব্র সমালোচনা করার ফলে তিনি বলেছেন যে স্বতঃসিদ্ধ সহজাত ধারণার কোনো অস্তিত্ব নেই, বরং জন্মের সময় মানুষের মন থাকে সাদা অলিখিত কাগজ, অর্থাৎ ট্যাবুলা রাসা বা ক্লিন স্লেট। তো জন্মের সময় মানুষ কোনো ধারণা নিয়ে জন্মগ্রহণ করে না। সহজাত ধারণা বলে যদি কিছু থাকে, যেমন অসীমতা, নিত্যতা প্রভৃতির ধারণা, তাহলে শিশু, নির্বোধ, অশিক্ষিত সকল ব্যক্তির মধ্যেই সেটা থাকতো। কিন্তু শিশু, নির্বোধ এই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিন্তু এই সহজাত ধারণাগুলো কিন্তু থাকে না। আবার কোনো ধারণা সকলের মধ্যে থাকলেই যে সেই ধারণাকে সহজাত বলতে হবে এমন কিন্তু নয়। যেমন আগুন সম্বন্ধে ধারণা সকলের মধ্যে থাকে, এই সার্বিক ধারণাটি কিন্তু আমাদের অভিজ্ঞতালব্ধ। কাজেই সব ধারণাই কিন্তু অভিজ্ঞতালব্ধ, অর্থাৎ সহজাত নয়। এবার এই যে অভিজ্ঞতা লাভের হচ্ছে দুটি পথ। লক তার মতবাদের সদর্থক দিকটিতে তিনি দেখিয়েছেন যে কিভাবে আমাদের সমস্ত ধারণা উৎপন্ন হয়। যখন মানুষের ইন্দ্রিয়গুলো বাইরের বস্তুর সংস্পর্শে আসে, তখন বাইরের এই বস্তু বিভিন্ন ইন্দ্রিয়ের মাধ্যমে জ্ঞান সৃষ্টি করে। হ্যাঁ, তো এক্ষেত্রে বলি যে অভিজ্ঞতা আসে দুটো পথে, একটা সংবেদন, একটা হচ্ছে অন্তর্দর্শন। অর্থাৎ সংবেদনকে আমরা সেন্সেশন বলি, আর অন্তর্দর্শন হচ্ছে রিফ্লেকশন। তো সংবেদনের মাধ্যমে আমরা বাইরের জগতের যে বস্তু সম্পর্কে এবং অন্তর্দর্শনের মাধ্যমে কিন্তু আমাদের নিজেদের মানসিক অবস্থা সম্পর্কে জ্ঞান লাভ করে থাকি। সুতরাং জন্ম থেকেই সহজাত ধারণার যে অস্তিত্ব সেটা কিন্তু একেবারেই অর্থহীন। লকের মতে সংবেদন এবং অন্তর্দর্শনজাত এই অভিজ্ঞতাই কিন্তু জ্ঞানের একমাত্র উৎস। লক বলেন ধারণা গ্রহণের সময় মন কিন্তু একান্তভাবেই নিষ্ক্রিয় থাকে। তার মতে ধারণা হচ্ছে দুরকম, একটা সরল ধারণা আর একটা হচ্ছে জটিল ধারণা। তো এই সরল ধারণাগুলোর উৎস হচ্ছে সংবেদন কিংবা অন্তর্দর্শন, যেমন বর্ণ, গন্ধ, সুখ, দুঃখ, আনন্দ, হাসি প্রভৃতি। আর সরল ধারণাগুলির সংযোজন এবং পারস্পরিক তুলনা করে যে ধারণার সৃষ্টি হয় সেটাকেই তিনি বলেছেন জটিল ধারণা। যেমন হচ্ছে দ্রব্য, রূপান্তর, সম্বন্ধ ইত্যাদি ইত্যাদি ধারণা। মনের নিজস্ব কোনো অভিজ্ঞতাপূর্ব ধারণা নেই, সমস্ত ধারণাই কিন্তু অভিজ্ঞতালব্ধ। বুদ্ধিবাদী দার্শনিকদের মতো লকও কিন্তু বিশ্বাস করেন না যে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে অবরোহ পদ্ধতির প্রয়োগ সম্ভব। অর্থাৎ তার মতে সহজাত ধারণা থেকে অবরোহ পদ্ধতির প্রয়োগে জ্ঞানের উৎপত্তি একেবারেই সম্ভব নয়। তিনি মনে করেন সহজাত ধারণা দিয়ে নয়, বস্তু বিশেষ দিয়ে জ্ঞানের শুরু। তাই অভিজ্ঞতার মাধ্যমে বস্তু বিশেষের জ্ঞানের সাহায্যে সামান্য জ্ঞান অর্জন করা সম্ভব। জ্ঞানের উৎস সম্পর্কে লকের বক্তব্য তাই আমরা এক্ষেত্রে বলতে পারি যে ধারণার মধ্যে মিল বা অমিল প্রত্যক্ষ করাই হলো জ্ঞান। যেমন এক্ষেত্রে এক্সাম্পল হিসেবে বলতে পারি যে মানুষ এবং মরণশীল এই ধারণা দুটি কিন্তু জ্ঞান নয়। এই দুটি ধারণার মিল বা সাদৃশ্য প্রত্যক্ষ করে যখন বলা হয় যে মানুষ হয় মরণশীল, তখন বাক্যটি কিন্তু জ্ঞানে পরিণত হয়। অনুরূপভাবে দুটি ধারণার অমিল প্রত্যক্ষ করে জ্ঞান উৎপন্ন হয়ে থাকে। জন লক
ক্ষেত্রে কিন্তু 3 প্রকার জ্ঞানের কথা বলেছেন। এই 3 প্রকার জ্ঞান হচ্ছে স্বজ্ঞামূলক জ্ঞান, প্রমাণমূলক জ্ঞান আর হচ্ছে ইন্দ্রিয় সংবেদনমূলক জ্ঞান। শুধুমাত্র ধারণার মাধ্যমেই কতগুলো ধারণার মধ্যে সঙ্গতি বা অসঙ্গতি বিধান করে যে প্রকার জ্ঞান উৎপন্ন হয় সেটাই হচ্ছে স্বজ্ঞামূলক জ্ঞান। এই প্রকার জ্ঞান কিন্তু আবশ্যিক, যেমন হলুদ হলো হলুদ, এই প্রকার জ্ঞান কিন্তু স্বজ্ঞামূলক। যেক্ষেত্রে আমাদের মন অন্য ধারণার সাহায্যে ধাপে ধাপে ধারণাগুলির মধ্যে সঙ্গতি বা অসঙ্গতি বিধান করে জ্ঞান লাভ করে, সেটা হচ্ছে প্রমাণমূলক জ্ঞান। আর এই প্রকার জ্ঞান কিন্তু অবশ্যম্ভব জ্ঞান। যেমন গণিতের জ্ঞান কিন্তু এই অবশ্যম্ভব জ্ঞান। যেমন ক সমান সমান খ, খ সমান সমান গ, গ সমান সমান ঘ, এখান থেকে কিন্তু আমরা জ্ঞান পাই ক সমান সমান ঘ। তাই এই প্রকার জ্ঞান কিন্তু প্রমাণমূলক জ্ঞান। আর লকের মতে ইন্দ্রিয় অভিজ্ঞতার সাহায্যে যখন আমরা ধারণার সঙ্গে বাস্তব বস্তুর গুণের মিল বা অমিল প্রত্যক্ষ করে জ্ঞান লাভ করি, তখন সেটাই হচ্ছে ইন্দ্রিয়মূলক জ্ঞান। তার মতে এই প্রকার জ্ঞান হলো যথার্থ জ্ঞান। এবং যেমন এক্ষেত্রে আমি বলতে পারি গোলাপ ফুলের গন্ধ প্রত্যক্ষমূলক কিন্তু জ্ঞান। আর এই গোলাপ ফুলের গন্ধ প্রত্যক্ষের জ্ঞান হলো এই প্রকার জ্ঞান, অর্থাৎ এই প্রত্যক্ষমূলক জ্ঞান। তো প্রত্যক্ষমূলক অর্থাৎ হচ্ছে ইন্দ্রিয় সংবেদনমূলক জ্ঞান। তো এটা হলো লকের জ্ঞানের কথা, 3 প্রকার জ্ঞানের কথা বলেছেন। এছাড়াও লকের মধ্যে জ্ঞান অভিজ্ঞতার পরে আসে। অভিজ্ঞতাপূর্ব কোনো ধারণারই অস্তিত্ব নেই। তাই লক বলেছেন বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয়ের মধ্যে ছিল না। অভিজ্ঞতাবাদী দার্শনিক হয়েও অভিজ্ঞতালব্ধ নয় এমন 3টি বিষয় তিনি স্বীকার করেছেন। এই 3টি বিষয় হচ্ছে দ্রব্য, মন বা আত্মা এবং ঈশ্বর। লকের মতে আমরা অভিজ্ঞতার সাহায্যে সরাসরি বস্তুর গুণগুলোকেই জানি, গুণের অতিরিক্ত কোনো কিছুকে জানি না। এই গুণগুলো কিন্তু কোনো না কোনো আধার বা আশ্রয় হিসেবে থাকে বা থাকার প্রয়োজন। গুণের এই ধারণা বা অধিষ্ঠান প্রয়োজন। গুণের এই আধার বা অধিষ্ঠানই হলো দ্রব্য। ঠিক এই একইভাবে তার মতে ইচ্ছা, অনুভূতি, চিন্তন প্রভৃতি মানসিক অবস্থার আধার বা অধিষ্ঠান রূপে কিন্তু মন বা আত্মার অস্তিত্ব স্বীকার করতে হয়। তাই জগতের সৃষ্টিকর্তা বা নিয়ন্ত্রণ রূপে ঈশ্বরকে কিন্তু মানতেই হয়, অর্থাৎ ঈশ্বরকে কিন্তু স্বীকার করতেই হয়। আচ্ছা, এক্ষেত্রে লকের একটু মূল্যায়ন হিসাবে আমরা বলতে পারি যে লকের মতে বিভিন্ন অসুবিধা রয়েছে। এই অসুবিধাগুলো হচ্ছে যে লক বলেন যে ধারণা গ্রহণের প্রথম পর্যায়ে মন থাকে নিষ্ক্রিয়, কিন্তু মনোবিদ্যা অনুযায়ী মন সর্বদা সক্রিয় থাকে এবং মনের সক্রিয়তা ছাড়া কিন্তু নিছক সংবেদন থেকে ধারণা সৃষ্টি হতে কখনোই পারে না। নেক্সট বলি যে লক বাহ্যবস্তুর জ্ঞানকে পরোক্ষ জ্ঞান বলেছেন, কিন্তু অভিজ্ঞতা বাদে পরোক্ষ জ্ঞান কিন্তু স্বীকার করা হচ্ছে স্ববিরোধিতার নামান্তর। নেক্সট বলি যে লক ধারণা ও জ্ঞানের মধ্যে পার্থক্য করেছেন, কিন্তু ধারণা ও জ্ঞানের মধ্যে এরকম কোনো সুস্পষ্ট পার্থক্য নেই। প্রকৃতপক্ষে ধারণাই হচ্ছে জ্ঞান। আর লাস্টলি বলি যে লক তার অভিজ্ঞতাবাদী আত্মা, ঈশ্বর ও জড়দ্রব্যের অস্তিত্বটাকে কিন্তু স্বীকার করেছেন। অভিজ্ঞতাবাদে এই সমস্ত স্বীকার করা কিন্তু অসঙ্গতিপূর্ণ। তো এই হলো যে লকের অভিজ্ঞতাবাদী মতবাদ।